লেখিকা তৃপ্তি মুন্সির আমারও পরানো যাহা চায়। টেন্ডার নিয়ে আলোচনা করতে করতে ব্রেকফাস্ট সারছিল দীপেন আর অয়ন। দোয়েল রান্নাঘরে ওদের জন্য কফি বানাতে ব্যস্ত। হঠাৎ বারান্দায় রাখা ল্যান্ডফোনটা ঝনঝন করে বেজে উঠল। ল্যান্ডফোনের আওয়াজে তিনজনই অবাক হয়। কে রে ভাই টাইপের মুখ করে তাকিয়ে থাকে দীপেন আর অয়ন। দীপেন ফোনটা ধরতে উঠতে গেলে অয়ন বলে, খেতে খেতে উঠিস না, তোর মা রান্নাঘরেই আছে, ধরে নেবে। দোয়েল কফিটা নামিয়ে তাড়াতাড়ি ফোনটা ধরে। অয়ন আর দীপেন ঘর থেকে ঠিক শুনতে পায় না কার ফোন। 2-4 মিনিট পর দোয়েল ঘরে ঢুকে টেবিলের ওপর কফির ট্রেটা ঠক করে নামিয়ে রাখে। ওর ট্রে রাখার ধরনে অয়ন বেশ অবাক হয়। দোয়েল খুব শান্ত প্রকৃতির, এমনভাবেও কাজ করে না। নিশ্চয়ই যে ফোনটা এসেছে ওর কাছে সেটা মোটেও কাম্য ছিল না। অয়ন মুখ তুলে ওকে জিজ্ঞেস করে, কার ফোন ছিল? ল্যান্ডলাইনে বা করলো কেন? দোয়েল কেমন একটা দ্বিধা জড়ানো গলায় বলে, সেফ অ্যান্ড কেয়ার হাসপাতাল থেকে করেছিল। এটুকু বলেই থেমে যায়। অয়ন একটু বিরক্ত হয়ে বলে, আরে আমি কি তোমাকে এক কথায় জবাব দাও বলেছি? কেন করেছিল, কার কি হলো, এগুলো তো বলে মানুষ। দোয়েল বলে, ওখানে অজয় ভট্টাচার্য ভর্তি আছে। তোর দাদার অবস্থা ভালো নয়, তাই হাসপাতাল কর্তৃপক্ষ বলছেন বাড়িতে নিয়ে আসতে। অয়নের কানে তোর দাদা কথাটা কেমন যেন অচেনা লাগে। দীপেন ও অবাক হয়। ওর যতটুকু খেয়াল আছে, কাকুমণিকে মা কোনো দিনও তুই বলে সম্বোধন করতে শোনেনি। অয়ন ওটা ছেড়ে মূল প্রসঙ্গে ফেরে। হাসপাতাল কর্তৃপক্ষ এবারই নম্বর জানলো কি করে, আর এখানে নিয়ে আসার কথা উঠলই বা কেন? দীপেন বলে, কাকুমণি, এটা কিন্তু বাবারও বাড়ি, তাই বাবা এখানে ফিরতেই পারে, তাই না? দোয়েল দীপেনকে থামিয়ে অয়নকে বলে, তুমি কি করতে চাইছো বলো, কারণ এ বিষয়ে একা কেউ সিদ্ধান্ত নিতে পারি না। অয়ন মনে মনে ভাবে, আমার যতই অনিচ্ছা হোক আমি কিচ্ছু বলবো না। অজয় ভট্টাচার্যের বাড়ি ফেরার কথায় ওদের মা ছেলের কথা বলার ধরন কত বদলে গেছে। এতগুলো বছরের কথা ওরা ভুলে গেল এক নিমেষে। এই জন্যই কি যে কোনো সম্পর্কের স্বীকৃতি প্রয়োজন। ভালোবাসা, ভালোবেসে পাশে থাকা কিছুই নয়। অয়ন ওদের মা ছেলের দিকে তাকিয়ে, তোমরা যেটা ঠিক করবে করে আমাকে জানিও, আমার আলাদা কিছু বলার নেই, এই বলে কফি না খেয়েই উঠে নিজের ঘরের দিকে চলে যায়। দোয়েল কফির কাপটা হাতে নিয়ে ওর পেছনে পেছনে ঘরে এসে বলে, কি হলো, কফিটা না খেয়ে চলে এলে যে? আমি কি বলেছি ওই লোকটাকে নিয়ে আসতে? তুমি জিজ্ঞেস করলে বলেই বললাম। কি জন্য ফোনটা এসেছিল? অয়ন শ্লেষ মেশানো হাসি নিয়ে বলে, অনেক দিন পর তোমার মুখে তুই বলে সম্বোধনটা বেশ ভালো লাগলো কিন্তু। দোয়েল থতমত খেয়ে বলে ওঠে, আরে তুই বললাম কখন? অয়ন ওর দিকে স্থির চোখে চেয়ে বলে, এটা খুব স্বাভাবিক। দাদার আসার খবরে তুমি সব আগের মতো গড়ে নিতে চাইছো। তারপর অফিসের প্রয়োজনীয় সব গুছিয়ে নিতে নিতে বলে, কবে আনতে চাও বলো? দীপেনকে সেদিন আর অফিসের দিকে যেতে হবে না, তুমি আর ও গিয়ে নিয়ে এসো। বাড়ির গাড়িটা সেদিন তোমরাই নিয়ে যেও। আর কথা না বাড়িয়ে ঘরের বাইরে বেরিয়ে গলাটা একটু ঝেড়ে নিয়ে বলে, দীপেন, ড্রাইভার গাড়ি বের করছে, চলে আয়। আমি গাড়িতে গিয়ে বসলাম। এই বলে দোয়েলকে কিছু না বলেই বেরিয়ে পড়ে। দোয়েল ওর চলে যাওয়া পথের দিকে তাকিয়ে থাকে। মনে মনে ভয় করে ওর, একটা ফোন কেমন ঝড় তুলেছে। এরপর ওই মানুষটাকে সত্যি সত্যি যদি নিয়ে আসা হয় তাহলে কি হবে? কিন্তু নিয়ে আসা হবে কেন? শুধু এই বাড়িটা ওরও পৈতৃক সম্পত্তি বলে? তাহলে আসুন, নিজে নিজেই আসুন, নিজের সেবা শুশ্রূষা নিজেই করবেন। অয়নকে বা ওর কথাকে কিছুতে অবহেলা করতেও পারবে না। দীপেন আর অয়ন বেরিয়ে গেলে অন্যদিন নিজের টিফিনটা সেরে নেয় দোয়েল। আজ আর ভালো লাগলো না। যমুনাদিকে 1 কাপ চা ওর ঘরে পৌঁছে দিতে বলে নিজের ঘরে চলে যায়। যমুনাদি চা দিতে এলে, আজ কি কি রান্না হবে বৌদি? বিমলদা এই বাজার থেকে ফিরল। দোয়েল হাত বাড়িয়ে চাটা নিতে নিতে বলে, যা মনে হয় করে নাও, আমার মাথাটা খুব ধরেছে, আমাকে এখন আর ডেকো না, চাটা খেয়ে একটু শোবো। যমুনা যেতে যেতে ভাবে, মাথার আর দোষ কি? ঠিকই কাজের মেয়ে রানু বহু বছর ধরে এ বাড়িতে কাজ করছে। ওই তো যাবার কাজ সেরে যাবার কালে বলে গেল, বৌদির
স্বামীর খবরেই যে অয়ন দাদাবাবু তো খারাপ লাগবেই। যমুনা রান্নাঘরে বাজারের ব্যাগ থেকে সব নামিয়ে গোছাতে গোছাতে ভাবে, পুরুষ মানুষ যা করে মেয়ে মানুষকে কি তা শোভা পায়? ও নিজেরও তো তাই। স্বামী ছেড়ে গেছে কত বছর, এখনো স্নান করে স্বামীর মঙ্গল কামনা করে সিঁদুর পরে, তবে অন্য কাজ করে। এটা ভাবতে ভাবতে হাতের শাখা নোয়াতে কপাল ঠেকিয়ে নেয়। দোয়েল ঘরে জানালা দরজা ভেজিয়ে চুপ করে শুয়ে পড়ে। সত্যিই তো, অয়নের রিয়াক্ট করাটা স্বাভাবিক। আচ্ছা, দীপেনি হঠাৎ করে বলে বসলো কেন ওর বাবার পক্ষ নিয়ে? ওর তবে কোথাও একটা খারাপ লাগা আছে অয়নকে নিয়ে। অয়ন আর কি করবে দীপেনের জন্য? ওর যখন বছর 5 বয়স তখন ওর বাবা হঠাৎ পাড়ার রুমেলা বৌদিকে নিয়ে ঘর ছাড়লো। দোয়েলের তখন কি অবস্থা? একে এই লজ্জা, তাই এতটুকু ছেলেকে নিয়ে কি করবে? শাশুড়ি শ্বশুর কবেই মারা গেছেন, মা বাবাও নেই। দাদা বৌদিদের সংসার ওরাই বা দায় নেবে কেন? আর সাহায্য যদি করেও সেটা ভালোবেসে হবে না নিশ্চয়ই। করুণা ওরাই বা কতদিন করবে, আর ওই করুণার দান ওই বা হাত পেতে কতদিন নেবে? সেই সময় অয়ন শক্ত করে ওদের হাতটা ধরে ও দোয়েলকে বলে, দাদা ব্যবসার সব লাভে টাকা নিয়ে চলে গেছে, কিন্তু ব্যবসাটা তো আছে। আমি দিনরাত পরিশ্রম করে এটাকে আবার দাঁড় করাবই। তুমি কিচ্ছু চিন্তা করো না, কিছুদিন একটু কষ্ট করে চলো, দেখবে আবার সব ঠিক গুছিয়ে নেব। সত্যি অয়ন অসাধ্য সাধন করেছে। ওদের পৈতৃক ব্যবসা এখন আগের থেকে শতগুণ বড় হয়েছে। শুধু অর্থনৈতিক স্বাচ্ছন্দ্য তো নয়, মানুষ হিসেবে অয়নকে পাশে পেয়েও ভীষণ খুশি। যে স্বাধীনতা, সম্মান, ভালোবাসা অয়ন ওকে দিয়েছে, বিয়ের পর যে 5-6 বছর অজয়ের সাথে কাটিয়েছিল, সে জীবনে তা কখনো পায়নি। শুধু রুমেলা বৌদি তো নয়, আরও কতজনের সাথে কত কিছু শুনতে হয়েছে বিয়ের পর। সে সময়গুলোতেও অয়ন পাশে থেকে বন্ধুর মতো সামলে নিয়েছে ওকে, আর দাদাকেও অনেক বুঝিয়েছে। তাই আজ যখন দীপেন অয়নের সাথে ওভাবে কথা বলল, দোয়েলের খুব খারাপ লাগছিল। কি না করছে ও দীপেনের জন্য। হ্যাঁ, কাগজে কলমে হয়তো বাবা নয়, কিন্তু বাবার থেকে অনেক বেশি দায়িত্ব পালন করছে, আগলে রেখেছে 20 বছর ধরে। দীপেনের ছোটবেলায় 2 দিন ছাড়া ছাড়াই শরীর খারাপ হতো, জ্বর হলে এত জ্বর উঠে যেত দোয়েল সামলাতে পারতো না। তখন অয়ন রাত জেগে জলপট্টি দিত, আর অজয় পাশের ঘরে ঘুমিয়ে থাকতো। এমন অনুভূতিপ্রবণ মানুষ জীবনে খুব কম দেখেছে দোয়েল। দোয়েল খুব ভালো করেই জানে আজ না হয় কাল অয়ন নিজে গিয়ে দাদাকে নিয়ে আসবে। একজন মৃত্যু পথযাত্রী মানুষের সাথে নির্দয় হওয়া ওর পক্ষে সম্ভব নয়, কিন্তু দোয়েল যদি নিজে কোনো রকম উদ্যোগ নিলেই সমস্যা। ও খুব ভালো করে জানে অয়ন ওকে নিয়ে কতটা পজেসিভ। গাড়িতে যেতে যেতে দীপেন আর চোখে কাকুমণির দিকে তাকায়। কেমন একটা অস্বস্তি হচ্ছে আজ। অন্যদিন এই সময় ঝরুদার সাথে এটা সেটা মজা করতে করতে যায়। কাকুমণি নিজেও এটা বেশ উপভোগ করে, কিন্তু মাঝে মাঝে ওকে মৃদু বকাও দেয়, বলে, আহ, ওকে এত কথা বলাস না, তোর কথার জন্য ওর কনসেন্ট্রেশন নষ্ট হচ্ছে, একটা অনর্থ না ঘটে। তারপর বলে, না ঝরু, তুমি গাড়ি চালানোয় মন দাও, বাড়ি ফিরে ওর সাথে গল্প করে নিজের ঘরে ফিরো। ঝরুদা মানুষটা খুব মজার, ওর সাথে কথা বললে সারাটা দিন বেশ কাটে। ওর আসল নাম ধূর্যটি প্রসাদ। ওদের ঝরু ডাকার একটা কারণ আছে, রাস্তা কোনো কারণে একটু ফাঁকা পেলে তাকে আর আটকায় কে? নিমেষে ঝড়ের বেগে নিয়ে যায়। ওর বাড়ি ঝাড়খণ্ডের ওদিকে কোথাও একটা হবে। একবার যা একটা গল্প বলেছিল কাকুমণির সামনে, ওর মুখ ফসকে বেরিয়ে যায়। কি করে? ও নাকি আগে যে লোকের গাড়ি চালাতো সে কিছুতেই ছুটি দিত না, বিয়ে হয়ে এখানে চলে আসে আর ছাড়েনি। একদম 2 বছর পর বউয়ের গোদ ভরাই রসমে যায়। ও যখন কি করে বলে তখন অনাবিল হাসি হেসে বলে, সব রামজি কি কৃপা। কি সরল চিন্তাধারা। আজ আর কথা বলতে পারছে না, কেন যে তখন ফট করে মাথাটা গরম হয়ে গেল, আর ওই কথাগুলো বলে বসলো। কাকুমণিকেও খুব ভালোবাসে, আর বাসবেই বা না কেন? ওই মানুষটাই তো ওকে বড় করে তুলেছে নিজের দিকে না তাকিয়েও। আসলে বাবা ফিরে আসবে এই কথাই কোথাও একটা ওই মানুষগুলোকে জবাব দেওয়া হবে মনে হয়েছে, যারা সেই ছোট থেকে ওকে আর ওর মাকে আকারে ইঙ্গিতে অনেক কিছুই বলেছে। ও যখন কিন্ডারগার্টেন স্কুলে পড়তো, কতদিন স্কুলের বন্ধুদের মায়েরা কাছে ডেকে বলেছে, রাতে কার কাছে ঘুমাস, একা না মা আর কাকুর সাথে? তখন বুঝতে পারতো না, এখন মনে হলে খুন চেপে যায়। পিসিমণি, বাবার খুড়তুতো জেঠতুতো আত্মীয় স্বজন যারা আছে কম কিছু বলে গেছে বাড়ি বয়ে এসে। পিসিমণি তো আর বাড়িতেও আসে না, ওর শ্বশুর বাড়িতে নাকি মুখ তুলে কথা বলতে পারে না কারোর সাথে। এটা শুনে কাকুমণি বলেছিল, দিদি তুই আর আসিস না, বরং বলবি তোর বাপের বাড়ি বলে কিছু নেই।
পিসিমণি রেগে গিয়ে বলে, সেই একজন বাইরের মেয়ের জন্য নিজের দিদিকে আসতে মানা করছিস? বুঝতে পারছি সবাই যেটা বলে সেটা ভুল নয়, শরীর দিয়ে তোকে বশ করেছে। কাকুমণি আর নিজেকে ঠিক রাখতে না পেরে পিসিমণির গালে সপাটে চড় মারে। মা দৌড়ে গিয়ে বাধা দিতে গেলে মাকে বলে, এই তুমি আর নাটক করো না তো, নির্লজ্জ মেয়ে। নিজের স্বামীকে ধরে রাখতে পারেনি, এখন একটা হাঁটুর বয়সী ছেলের মাথা চিবিয়ে খাচ্ছে। নিজের বাপের বাড়িতে গিয়েও তো থাকতে পারতে, বা অন্য কোথাও ছেলে নিয়ে ভাড়া থাকতে, ভালো লেখাপড়া জানো, একটা চাকরি বাকরি জোগাড় করে নিতে। না হলে আমরা মাসে মাসে মাসোহারা দিতাম। কাকুমণি একরকম হাত ধরে বার করে দিয়েছিল। এই কথাগুলো ওর হুবহু মনে আছে। এর কারণ ও তখন খানিকটা বড় হয়েছে। ওর বাবাকে পাড়ার এক কাকুর সহায়তায় সেই সময় একবার ফিরিয়ে আনা হয়েছিল, কিন্তু যার বাইরে মন তাকে আর ঘরে আটকে রাখবে কে? আবার চলেও যায় কদিন পরে। কাকুমণি এরপর যারা বাবাকে এখানে ওখানে দেখেছে বলতো, তাদের বলে দিয়েছিল, আপনারা দেখুন, কথাও বলতে পারেন ওর সাথে, দয়া করে আমাদের বাড়ি বয়ে এই খবরটা দিতে আসবেন না। এতদিনের এত সব কথার শেষ ঘটাতেই ও বাবার ফিরে আসার কথা এইভাবে রিয়াক্ট করে ফেলে। কিন্তু এখন একবার কাকুমণিকে সরি না বললেই নয়। ও কাকুমণির দিকে তাকিয়ে গলাটা একটু ঝেড়ে নিয়ে, কাকুমণি বলতেই অয়ন হেসে বলে, ঝড়ু আছে, আমরা এখন ওর সাথে একটু গল্প করি, না হলেও এনার্জি পাবে না। অফিসে কেবিনে গিয়েও আমরা কথা বলতে পারি। এই বলে হেসে ওকে থামিয়ে দেয়। দীপেন আবার কাকুমণির ওপর ফিদা হয়ে যায়। ঠিক এই জন্যই ও কাকুমণিকে এত ভালোবাসে। যে কোনো পরিস্থিতি ঠিক সামলে নেয়। ঝড়ুর সামনে যে এসব কথা বলা চলে না সেটা ওর খেয়ালই হয়নি। মনে মনে বলে, ও কাকুমণি, তুমি তো আমার সত্যি সত্যি বাবা হতে পারতে। মা বা আমার কোনো সমস্যায় কোনোদিনও পড়তে হতো না। এই সত্যি সত্যি বাবা হওয়ার কথা ভাবতে গিয়ে তিয়াশার কথা মনে এলো। তিয়াশা আর ওর সামনের বছরই বিয়ে। গেল 5 বছর ওদের সম্পর্ক। ওর বাবা যে ওদের ছেড়ে চলে গেছে, ওর মা আর কাকুমণি একসাথে থাকে, এটা তিয়াশাকে সম্পর্কে প্রথম দিকে বলে দিয়েছে। কিন্তু সম্পর্ক যখন গাঢ় হয়েছে, দুজনেই ঠিক করে একসাথে কাটাবে বাকি জীবনটা, তখন একদিন তিয়াশাকে বলে, কাকুমণির সাথে মায়ের সম্পর্কটা ওপেন সিক্রেট, এটা নিয়ে তোমার কখনো কোনো সমস্যা হবে না তো? তিয়াশা অবাক হয়ে বলে, ওদের জীবন ওরা ঠিক করবে কি করে কাটাবে, তুমি আমি বা বাদবাকিরাই কে? দীপেনের সেদিন খুব ভালো লেগেছিল ওর কথা শুনে, যে জীবনে যাকে সঙ্গী হিসেবে ভেবেছে সে আসলে কতটা খোলা মনের। ঘরের মধ্যে শুয়ে শুয়ে দোয়েলের ভালো লাগছিল না। অজয় ভট্টাচার্য ওর কাছে একটা নাম বা তেতো অতীত ছাড়া আর কিছু নয়। তাই সেই মানুষের জন্য নিজের ভালোবাসাকে উপেক্ষা করতে পারবে না। বিছানা থেকে উঠে রান্নাঘরে গিয়ে যমুনাদির কাছ থেকে বাজারের কি কি আছে জেনে নিয়ে দীপেন আর অয়নের পছন্দ মতো 2-3টে পদ ঝটপট রান্না করে নেয়। ওদের লাঞ্চ সবসময় বাড়ি থেকেই যায়। যমুনাকে ছেড়ে দিয়ে বিমলদাকে বলে, তোমাকে আজ আর যেতে হবে না, আমি নিয়ে যাচ্ছি। এই বলে রেডি হয়ে বেরিয়ে পড়ে। অয়ন ঘরে বসে পেপার ওয়ার্কের কাজগুলো তাড়াতাড়ি সেরে নিচ্ছিল। আজ লাঞ্চ ব্রেকে নিশ্চয়ই দোয়েল আসবে, এসে আর কাজকর্ম কিছুই করতে দেবে না। অয়নের ঘরে দীপেন সকালের ঘটনার জন্য সরি বলতে এসে অবাক হয়ে বলে, তুমি এসেই এত কাজ নিয়ে বসে গেছো? কোথাও কিছু পাঠাতে হলে আমায় বলতে, আমি তো ফ্রি ছিলাম। তুমি কি সকালের? ওকে কথা কমপ্লিট করতে না দিয়ে বলে, না আজ তেমন কিছু পাঠানোর নেই, আগামীকাল গোটা কয়েক মেল পাঠাতে হবে, সে নিয়ে কোনো সমস্যা নেই। হাতের কাজগুলো সারছি, আর ঘন্টাখানেকের মধ্যে তোর মা লাঞ্চ নিয়ে আসবে। তোর আর আমার পছন্দ মতো খাবার থাকবে। বেশি বেশি খেলে আর কাজ করার ইচ্ছে থাকবে না, তাই আগেভাগে কাজগুলো সেরে নিচ্ছি। দীপেন খুব ভালো করে জানে কাকুমণিকে মা ফোন করে নিশ্চিত জানায়নি কি অদ্ভুত এক মানসিক মেলবন্ধন আছে দুজনের একে অপরের প্রতি। এর আগেও বহুবারও এরকম দেখেছে। আজও মা আসবে ঠিক। এরপর অয়নকে বলে, আজ তো তেমন কাজ কিছুই নেই, তুই এক কাজ কর, তোর মা এলে খেয়ে গাড়িটা নিয়ে তোরা ওই হাসপাতালে গিয়ে তোর বাবাকে নিয়ে আজই চলে আয়। দীপেন তাড়াতাড়ি বলে ওঠে, আজই তো খবর দিল, এত তাড়াহুড়ো করার কিছু আছে কি? অয়ন মাথা নেড়ে বলে, অসুস্থ মানুষ, এতদিন কোথায় কিভাবে ছিল জানি না, কতটা কি হয়েছে তাও সেভাবে জানায়নি, তোরা গিয়ে দেখে নিয়েই আয়। সত্যি তো, বাড়িটা তো ওরও। দীপের মাথা নিচু করে বলে, কাকুমণি তুমি আমার কথায়। অয়ন ওকে থামিয়ে বলে, প্রথমে যে একটুও খারাপ লাগেনি এটা নয়, পরে ভেবে দেখলাম সেই ছোটবেলা থেকে এটা তো একটা সমস্যা ছিল তোর জীবনে, অনেক অপ্রিয় কথার অপরিস্থিতির সম্মুখীনও হয়েছিস, তাই বাবা আসার কথা শুনে তোর হঠাৎ করেই মনে হয়েছিল এবার সব কথার অবসান হবে। দীপেন কি বলবে বুঝে পায় না। ও এগিয়ে এসে অয়নকে জড়িয়ে ধরে বলে, আমাদের খুব ভাগ্য যে তুমি আমাদের জীবনে আছো।
হাসপাতালের বেডে শুয়ে জীবনের ঠিক ভুলের হিসেব কষে চলেছে অজয়। আজ সুদেষ্ণা ম্যাডাম বললেন যে বাড়ির লোককে ফোন করে বলেছে ওকে নিয়ে যেতে, কিন্তু বললেই বা ওরা আসবে কেন? দোয়েলকে অপমান ছাড়া কিছুই তো দেয়নি। অবশ্য দোয়েল কি এখনো ওই বাড়িতে আছে? দ্বিতীয়বার যখন বাড়িতে গেল তখনও ছিল, তবে সেটা ছেড়ে আসার খুব বেশি দিন পরে নয়। অয়নও নিশ্চয়ই বিয়ে করে সংসার করছে, ওর স্ত্রী বা ওকে নিয়ে যেতে দেবে কেন? না, ওকে এখানেই থেকে যেতে হবে বাকি জীবনটা, এটাই ওর প্রাপ্য। আর এরা যদি বেড খালি করার জন্য রাস্তায় বার করে দেয়, তাহলে একদিন বেওয়ারিশ লাশ হয়ে পড়ে থাকবে। এটাকে কর্মফল বলে। না হলে দোয়েলের মতো স্ত্রী, একটা ফুটফুটে ছেলে আর অয়নের মতো ভাই পাশে থাকতে ও সেদিন রুমেলার শরীরী আকর্ষণে এতটাই পাগল হয়ে গেল যে ঘর ছেড়ে বেরিয়ে এলো। অবশ্য শুধু রুমেলাই বা কেন, ওর কোনোদিনও এক নারী ভালো লাগতো না? বিয়ের পর বছরখানেক দোয়েলকে নিয়ে মেতেছিল, কিন্তু যেই ছেলেটা হলো ওর আর ওকে ভালো লাগতো না। সে সময়ও একের পর এক সম্পর্কে জড়িয়েছে আর দোয়েল সহ্য করে গেছে। ওর সহ্য করাটা অয়নের অসহ্য লাগতো। ওকে অনেকবার বলেছে এখান থেকে এভাবে অপমানিত হচ্ছ কেন, কিন্তু দোয়েল কখনো কান্নাকাটি রাগারাগি কোনোটাই করেনি। অয়ন আসলে ওর পুরো বিপরীত মেরুতে বাস করে। ওকে কতবার বলেছে তুই যদি এভাবেই জীবন কাটাবি তাহলে বিয়েটা করেছিলি কেন? ঠিক এই একই প্রশ্ন দোয়েল ওকে না করলেও অজয়ের মা ওর বাবাকে করেছিল। অজয় ওর বাবার স্বভাব পেয়েছে আর অয়ন মায়ের। অয়ন তখন খুবই ছোট, বোন কিছুটা বুঝতো, আর অজয় তো বেশ বড়, ও মায়ের কষ্ট দেখে কষ্ট পেত। না চাইতেও ওর বাবার মতোই হলো। এটাই বোধহয় রক্তের দোষ। ও এখন যদি সব ঠিক করে নিতেও চায়, তার হওয়ার নয়। না ওর হাতে সে সময় আছে, আর না ওর জন্য কেউ কোথাও অপেক্ষায় আছে। মৃত্যু যে মানুষের সাথে মানুষের বিদ্বেষ ঘুচিয়ে দেয় সেটাও প্রথম জেনেছিল ওর বাবার মৃত্যুদেহ যখন খাড়া পাড়ার কাছে খালের পাড়ে পাওয়া যায়। যে মা বাবার সাথে দিনরাত খিটির মিটির করতো, কেমন একটা চুপ হয়ে গেল। ওদের নিজেদের বাড়িটা কেমন একটা অচেনা মনে হতো। এভাবেই ওরা বড় হয়েছে, বাবার মতোই সুন্দর হয়েছে ওরা তিনজন ভাই বোন। বাবার ব্যবসাটাই প্রথমে একা ও পরে অয়নকেও জুড়ে নেয়। আর বোন অতসীও লেখাপড়া কমপ্লিট হতে হতেই ভালো ঘরে বরে বিয়ে হয়ে যায়। ও মায়ের মৃত্যুর পর দুভাই ব্যবসা সামলে আর সংসার সামলাতে পারছিল না। হোটেল রেস্টুরেন্টে আর কতদিন খাওয়া যায়? তখন দোয়েলকে বিয়ে করে আনে। দোয়েল সুন্দরী, শিক্ষিতা, সব দিক দিয়েই যথাযথ। ওদের বাড়ি আর অজয়দের বাড়ি খুব বেশি দূরের নয়। কথাবার্তা সেভাবে না থাকলেও অচেনা ছিল না। তাই অজয় বা ওর পরিবার সম্পর্কে কম বেশি খবর ওদের কাছেও ছিল। দোয়েলের বাবা ছিল না, মা আর মেয়ে দাদা বৌদির ওপর নির্ভরশীল ছিল। তাই একরকম বোঝা পার করতে হবে বলেই হয়তো অজয়ের সাথে ওর বিয়ে দেয়। আর ঠিক এই কারণেই হয়তো অজয়ের করা সব অসভ্যতাই ও মুখ বুজে সহ্য করত। এটা হয়তো কিছুটা মা দাদার ওপর অভিমান করেও হতে পারে। না হলে রাগারাগি করে একটা দিনের জন্য ওখানে চলে যায়নি। রোগে ভুগে জীবনের শেষ প্রান্তে এসে পৌঁছে এটাও বুঝতে পারছে ওর জীবনটাকে ভীষণ ভুলে ভরা। রূপ আর যৌবন চিরকাল কারোর থাকে না, ওরও নেই। তাই তো ও আজ সবার কাছে অবাঞ্ছিত। এই হাসপাতাল কর্তৃপক্ষ ওকে পাঠাতে পারলে বাঁচে। ওর জন্য এটাই ঠিক হয়েছে। ও যে শুধু দোয়েলকে ছেড়ে এসেছে তা তো নয়। রুমেলাকে নিয়ে বেরিয়ে আসার পর ওকে নিয়ে কিছুদিন ঘর বেঁধেছিল। তখন ওর কাছে অনেক টাকা কড়ি থাকলেও ও একটা চাকরি অনায়াসে জোগাড় করে নিয়েছিল। ওর চেহারায় স্মার্টনেস, শিক্ষায় একটা সেলসে চাকরি পেতে অসুবিধা হয়নি। তাই দিব্যি চলে যাচ্ছিল। কিন্তু কতদিন? অফিসের একজনের সাথে আবার জড়িয়ে পড়লো, আর সে খবর রুমেলা পর্যন্ত খুব সহজেই পৌঁছে যায়। ওরা যে বাড়িটায় ভাড়া ছিল সেটা এক বিপত্নিক ভদ্রলোকের। রুমেলা ঠিক ওর যোগ্য সঙ্গিনী ছিল। ওই লোকের সাথে একটা সম্পর্ক তৈরি করে ওকে বাড়ি থেকে বের করে দেয়। শুধু বের করেই ক্ষান্ত হয়নি, ও বাড়ি ছাড়ার আগে যা টাকা কড়ি নিয়ে বেরিয়েছিল পুলিশ কেসের ভয় দেখিয়ে সব নিজের নামে করে নেয়। তারপর এ দরজা ও দরজায় ঘুরে বিভিন্ন সময় বিভিন্ন সম্পর্কে জড়িয়ে শেষে ওর মতো লোকের যে ব্যাধি হওয়া খুবই স্বাভাবিক তাই বাঁধিয়ে একটা বস্তিতে গিয়ে ভাড়া নিয়ে থাকতে শুরু করে। ওখানে যে মাসিমার বাড়িতে ভাড়া ছিল একদিন ধুম জ্বরে অচৈতন্য হয়ে পড়ে। ওখানকার লোকরা ওকে ওদের কাছাকাছি একটা চিকিৎসা কেন্দ্রে নিয়ে ভর্তি করে আসে। ওরা যখন ওর রোগের কথা জানতে পারে ওর জিনিসপত্র সব ঘর থেকে বার করে রাস্তায় নামিয়ে দেয়। মানুষগুলো খুব ভয় পেয়ে গেছিল। ওরা ভয় পাচ্ছিল এতদিন ও ওদের মধ্যে ছিল, তাই ওদেরও এইডস হয়ে যাবে। ওরা গিয়ে ওদের বস্তিতে যে একটা স্বেচ্ছাসেবী সংগঠন আসে তাদের গিয়ে ধরে। ওরা ওদের আশ্বস্ত করে যে এটা ছোঁয়াচে রোগ নয়। ওরাই আবার অজয়কে নিয়ে হাসপাতালে অ্যাডমিট করে দেয়। আর ওর ব্যাগপত্রের মধ্যে বাড়ির ফোন নাম্বার ঠিকানা পেয়ে ওটাই হাসপাতালে দিয়ে যায়।
ওই বস্তির কেউ কোনোদিনও দেখা করতে না আসলেও ওই স্বেচ্ছাসেবী সংস্থার ছেলেমেয়েগুলো মাঝে মাঝে আসে, কিছু খাওয়ার ইচ্ছে হলে জানতে চায়, এনে দিয়েও যায়। এখনো অপেক্ষায় থাকে ওরা কবে আসবে। ওরা ছাড়া আর কেউ তো ওকে কেউ সময় দেয় না। ওরাই আগের দিন এখানে বলে গেছে বাড়ির লোককে খবর দিতে। অজয় বারণ করেছিল, ওরা কেন আসবে, আর এই আশা করার স্পর্ধা ওর নেই। ওরাও তো রক্তমাংসের মানুষ, যিশু বা চৈতন্য মহাপ্রভু নয়। অজয় পাশ ফিরে শুতে গিয়েই কানে এলো, ও অজয় বাবু, আপনার বাড়ির লোক এসেছে। কি সত্যি এলো, নাকি এতক্ষণ শুয়ে শুয়ে পুরনো কথা ভাবতে ভাবতে ঘুমিয়ে গিয়ে এটা হচ্ছে? কোনো রকমে উঠে বসে দেখতে পায় তিনটে মানুষ, আর সুদেষ্ণা ম্যাডাম ওর দিকে এগিয়ে আসছে। ওরা এগিয়ে আসতেই মোটামুটি অনুমান করতে পারে দোয়েল আর অয়নকে। আচ্ছা, ওদের সাথে ওই ইয়াং ছেলেটাই কি ওর ছেলে দীপেন? এ যে ওর অল্প বয়সের জেরক্স কপি। মনে হচ্ছে ওই যেন আবার নতুন করে ফিরে আসছে ওর কাছে। অয়নের চোখের কোলটা নিজে থেকে কেমন ভিজে এলো। এই সেই অজয় ভট্টাচার্য যাকে দেখলে ছেলে মেয়ে নির্বিশেষে একবার ঘুরে দেখবে। যেমন সুদর্শন, স্মার্টনেস, বাচনভঙ্গি সবই মুগ্ধ হয়ে দেখার মতো। আর আজ ওর শরীরের প্রতিটি অংশ ওর ব্যভিচারিতার তীব্র প্রতিবাদ জানিয়ে মুখ ফিরিয়ে নিয়েছে। শরীর প্রতিবাদ জানাতে পারে, অন্য অনেকে ওকে ধিক্কার জানাতে পারে, কিন্তু অয়নের যে নিজের দাদা। ছোটবেলায় ওর হাত ধরে কত পথ পার হয়েছে, আজ ওর জীবনের শেষ লগ্নে অয়ন ওর হাত না বাড়িয়ে দিয়ে পারে? অফিসে দোয়েল এলে ওরা চটপট লাঞ্চটা সেরে নেয়। লাঞ্চ করতে করতেই অয়ন ওদের বলে, তোমরা আজই চলে যাও, আজ তেমন কাজ নেই, আমি একাই সামলে নিতে পারবো। ওকে ওখানেই থামিয়ে দোয়েল বলে, গেলে তিনজন একসাথে যাব, আর না হলে কেউ না। আমি এ নিয়ে আর কোনো কথা শুনতে চাই না। দোয়েলের কথার মধ্যে এমন একটা দৃঢ়তা ছিল যে সত্যি তা নিয়ে আর কোনো কথা বলার সাহস অয়ন করেনি। গাড়িতে কেউ কোনো কথাই বলেনি, মনে হচ্ছিল কোনো একটা মিশনে চলছে তিনজন সৈনিক। আসলে বিষয়টি এতটাই সেন্সিটিভ হয়ে আছে এখনো যে কেউ যেন আঘাত না পায়। বিশেষ করে দোয়েল আর অয়ন দুজনেই বেশ সচেতন। গাড়িতে যেতে যেতে দোয়েলের মনে হতে থাকে, ওরা যে আজ এতটা সচেতন হয়ে কথা বলছে, এতগুলো বছর তো কখনো এমন হয়নি। ওরা যে ভীষণ অকপট একজন আর একজনের কাছে। কত রাত এমন হয়েছে, দোয়েলের ঘুম আসেনি। অয়নের ঘরে গিয়েও ল্যাপটপটা বন্ধ করে ওকে নিয়ে দোতলার ব্যালকনিতে বসে গল্প করেছে। ওর কাঁধে মাথা রেখে গল্প করতে করতে ঘুমিয়ে গেছে। অয়ন ওকে ওর ঘরে পৌঁছে গায়ে একটা চাদর টেনে নিজের ঘরে ফিরে আবার কাজে মগ্ন হয়ে গেছে। দীপেনের যখন মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক পরীক্ষার সময় দোয়েল পাশে বসে থাকতো ওর পড়ার সময়, অয়ন 3 কাপ কফি করে এনে দীপেনকে ওর কফিটা দিয়ে দোয়েলকে নিয়ে বাইরের বারান্দায় বসে গল্প করতো। কই তখন তো ঘন্টার পর ঘন্টা বকবক করার সময় এটা বলবো ওটা বললে ওর খারাপ লাগবে মনে হতো না। তাহলে কি অজয় ভট্টাচার্য ওদের মধ্যে কোথাও একটা ছিলই? আজ ওর আসার কথায় সেটা স্পষ্ট হয়ে যাচ্ছে। অজয়ের সামনে এসে ওদের কথার খেই হারিয়ে গিয়েছিল। কি বলবে তাই ওরা চুপ করে বেডের পাশে দাঁড়িয়েছিল। সুদেষ্ণা ম্যাডামই প্রথম কথা বলা শুরু করে, দেখুন, ওনাকে বাড়িতে নিয়ে যাওয়াই ভালো। আফটার অল আপনারা ওর নিজের লোক, ওখানে দেখাশোনা অনেক ভালো হবে। মানুষের মধ্যে এই রোগটা নিয়ে সেভাবে সচেতনতা বেশ কম এখনো, তাই বেশিরভাগ ক্ষেত্রেই এদের চিকিৎসা শুরু হতে দেরি হয় সামাজিক ভয় ভাবনা থেকে। আমরা এখানে এমনও পেশেন্ট দেখেছি বাড়ির লোক একবার দিয়ে গেছে আর এমুখও হয়নি। আপনারাই একমাত্র দেখলাম আজ জানাতেই আজই এসে নিয়ে যাচ্ছেন। থ্যাংক ইউ। ওদের এই কথাগুলো বলেই অজয়কে বললেন, অজয়বাবু, এই দিক দিয়ে কিন্তু আপনি আর সব পেশেন্টের থেকেই লাকি। বাড়িতে যান, সাবধানে থাকবেন। এই বলে একজন বয়কে ডেকে ওর জিনিসপত্রগুলো দিতে গেলে দোয়েল বলে, ওসব জিনিস আমরা নেব না। ওনার যে সব হাসপাতালের কাগজপত্র ওগুলো তো অফিস থেকে নিয়ে নেওয়া হয়েছে, প্রেসক্রিপশনও নিয়েছি আমরা। এই বলে ওই ছেলেটিকে বলে, ভাই তুমি বরং ওনার যদি হেল্প লাগে তবে ধরে আমাদের গাড়ি পর্যন্ত পৌঁছে দাও। এই বলে সুদেষ্ণাকে হাত জোর করে নমস্কার জানিয়ে সবার আগেই বেরিয়ে আসে। দোয়েল আসলে ওখান থেকে সরে পড়তে চাইছিল। দুজন পুরুষ, একজন ওর অতীত আর একজন ওর বর্তমান, আর দুজনেই ওর চোখে নিজেকে খুঁজছিল। পুরুষ মানুষ কি অদ্ভুত, নারীকে সবসময় পরীক্ষার মুখে ফেলে দেয়। অজয় ভট্টাচার্য কি করে এখনো নিজেকে খোঁজে, আর অয়ন কি জানে না দোয়েলের চোখে ও ছাড়া কেউ নেই? অজয়ের কত কিছু জানতে ইচ্ছে করছে, কিন্তু ওরা যে ওর কাছে কিছুই জানতে চাইছে না। ওকে উচিত হবে কৌতূহল দেখানো। ওরা নিজেরাও কোনো কথা বলছে না। অজয় কি করবে ঠিক করতে না পেরে চোখ বুজিয়েই বসে থাকে। ওরা যখন বাড়িতে এসে পৌঁছয় তখন সন্ধ্যা পার করে রাত্রি নেমেছে। গাড়ি বাড়ির সামনে এসে দাঁড়ালো। দীপের মৌনতা ভেঙে বলে, ঝরুদা, গাড়িটা গ্যারাজে ঢুকিয়ে দাও। গেট খুলে ভেতরে ঢুকতে গিয়ে অজয় অবাক হয়ে যায়। এই বাড়িটা একদিন ওরও ছিল। আজ বাড়ির সাথে সাথে মানুষগুলো কত অচেনা।
ভেতরে ঢুকে দোয়েলের মনে হয় আগে থেকে তো ঠিক ছিল না, তাহলে অফিসে খাবার নিয়ে যাওয়ার আগেই একটা ঘর গুছিয়ে রেখে যেত। ঘর তো অনেক, কিন্তু লোকটা থাকবে কোথায়? এটা মনে হতে অয়নকে ভেতরে ডেকে নিয়ে যায়। যাওয়ার সময় দীপেনকে বলে যায়, তোমার বাবাকে বসতে বলো, উনি অসুস্থ মানুষ, পড়ে যেতে পারেন। অয়ন ঘরে ঢুকতেই দোয়েল জিজ্ঞেস করে, দুটো কথা ছিল। এক, উনি কোথায় থাকবেন? আমাদের বাড়িতে অনেক ঘর আছে, কিন্তু উনি অসুস্থ মানুষ, তাই জানতে চাইলাম। আর ওর দেখাশোনা কে করবে? শুধু তো খাবার দাওয়া নয়, ওর ওষুধপত্র সময় করে দিতে হবে। অয়ন স্থির চোখে ওর দিকে তাকিয়ে বলে, তুমি বললে একটা আয়া বা নার্স রাখা যেতেই পারে, কিন্তু তুমি নিজে দায়িত্ব নিচ্ছ না। সেটা কি ওর তোমার প্রতি করা অবিচারের জন্য? তাহলে বলবো একদম ঠিক, কিন্তু আমি কি ভাববো এই ভাবনা থেকে কোনো সিদ্ধান্ত নিও না। এই কথা বলে মুখটা নামিয়ে বলে, আমি নিজেই তো ওর ছেড়ে যাওয়া পোশাক পরে ওর ভূমিকায় অভিনয় করছি। দোয়েল ওর দিকে অবাক হয়ে তাকিয়ে বলে ওঠে, তবে কি তুমি পোশাকটা খুলে আবার তাকে ফিরিয়ে দেবে ভাবছো? অয়ন ওর কাছে এগিয়ে ওকে কাছে টেনে বলে, পোশাকটা এমন আষ্টে পৃষ্ঠে জড়িয়ে গেছে, খুলতে গেলে ছিঁড়ে যাবে, তার থেকে আমার কাছেই থাক। চলো ওকে ঘরে পৌঁছে দিই, সত্যি বড় অসুস্থ, ঘরে গিয়ে বিশ্রাম নিক। দোয়েল মাথা নেড়ে সম্মতি জানিয়ে বসার ঘরের দিকে পা বাড়ায়। বসার ঘরে দীপেন ওর মতো নিজের ফোনে ব্যস্ত, আর অজয় সেন্টার টেবিলে রাখা অয়নের সাথে দীপেন আর দোয়েলের দার্জিলিংয়ে বেড়াতে যাওয়ার একটা ফটোর দিকে এক দৃষ্টিতে তাকিয়ে বসে আছে। অয়ন বলে, চল তোকে তোর ঘরে পৌঁছে দিই। অনেকক্ষণ বসে আছিস, একটু চা খাবি? অজয় চা খাওয়ার কথায় ঘাড় নেড়ে সম্মতি জানিয়ে বলে, এখানে আরেকটু বসি, তোদের কোনো অসুবিধা না হলে। অয়ন হেসে বলে, আরে আমাদের অসুবিধা হবে কেন, এটা তো তোরও বাড়ি। দোয়েল বলে, আর ঠিক এই কারণেই আপনাকে নিয়ে আসতে হলো। অজয় দোয়েলের দিকে তাকিয়ে আবার চোখ নামিয়ে খুব ধীরে ধীরে বলে, সেটা আমি জানি, আর সেটাই খুব স্বাভাবিক। দোয়েল ওই কথাগুলো বলে আর না দাঁড়িয়ে চলে যায়। রাতের খাবারের ব্যবস্থা ওই করে রোজ। ফ্রেশ হয়ে চা করে নিয়ে এলে দীপেন বলে, আমার চাটা নিয়ে ঘরে যাচ্ছি, কাকুমণি অফিসের কোনো কাজ করতে হলে আমায় আধ ঘন্টা পরে ডেকো, আমি ফ্রেশ হয়ে তোমার ঘরে আসছি। অজয় ওকে বলে, তোমার লেখাপড়া শেষ হয়ে গেছে? তুমিও বুঝি ব্যবসায় ঢুকেছ? অয়ন তাড়াতাড়ি বলে, হ্যাঁ, ওর লেখাপড়া অনেকদিন শেষ হয়ে গেছে, ও জানিস পড়াশোনায় খুব ভালো। চাকরি করলে করতেই পারতো, আমাকে সাহায্য করতে চায় বলে চাকরি করলো না। অজয় একটু হেসে বলে, তা বেশ ভালো করেছে, আমাদের বাবার ব্যবসা, ও যদি এগিয়ে আসে তাহলে ব্যবসাটা তিন পুরুষের ব্যবসা হবে। তারপর একটু কিন্তু কিন্তু করে আবার বলে, তা তোর স্ত্রী ছেলে মেয়েকে দেখতে পাচ্ছি না তো, তুই কি ওদের নিয়ে অন্য কোথাও থাকিস? দীপেন নিজের ঘরে চলে গেছে। ঘরে তখন অজয় আর অয়ন। দোয়েল রান্নাঘরে রাতের খাবার বানাতে ব্যস্ত। অয়ন বলে, না রে, বিয়ে করার সময় বা ইচ্ছা কোনোটাই আমার আর হয়ে ওঠেনি। অজয় খুব ধীরে বলে, আমার জন্য তোর জীবনটা এভাবে স্যাক্রিফাইস করতে হলো? অয়ন বলে, না, স্যাক্রিফাইসের কিছু নয়, সময় বা ইচ্ছে যেমন ছিল না, তেমনি কিছুটা ভয়ও ছিল। মা বা দোয়েলের মতো আর একটা মেয়েও যদি একইভাবে সাফার করে। অজয় অয়নের কথার মানেটা ভালোই বুঝতে পারলো, কিন্তু দোয়েলকে আগে বৌদি বলতো কি দোয়েল বলতো মনে করতে পারলো না। অয়ন তাড়া লাগায়, চল ঘরে গিয়ে বিশ্রাম নিবি, আজকের অফিসের কিছু কাজ বাকি পড়ে আছে, তোকে ঘরে পৌঁছে তারপর ফ্রেশ হয়ে কাজে লাগাবো। অজয় ওর কথায় উঠে পায়ে পায়ে ওর সাথে চলতে থাকে। পুরো বাড়িটা ওরা খুব সুন্দর করে সাজিয়ে রেখেছে। ঘরে প্রতিটা কোণ দেখলে বোঝা যায় সমৃদ্ধি আর ভালোবাসার কোনো অভাব নেই কোথাও। অজয় নিজেই বুঝতে পারছে না এটা ওর ভালো লাগছে কিনা। আচ্ছা, ও কি এটা কি মনে মনে আশা করে এসেছিল ওর চলে যাওয়ার ছাপ থাকবে এ বাড়িতে আর বাড়িটার মানুষগুলোর মধ্যে? আবার নিজের মনেই ভাবে, হয়তো পৃথিবী ছেড়ে চলে গেলে তার না থাকাটা কিছু বছর কাছের মানুষগুলোর মনে থাকে, কিন্তু ও তো তা যায়নি। ও নিজের ইচ্ছেতে নিজে ভালো থাকবে বলে অন্য আর একজনের সঙ্গে চলে গিয়েছিল। বাহ, এটা বেশ সুন্দর করেছে, বাইরের দিকটা নতুন করে করা। সেই দিকটা পার করে আসার পর পুরনো বাড়িটা ঠিক আগের মতোই আছে, তবে সেটাও খুব পরিপাটি করে রাখা, পুরনো কিন্তু যত্নের ছাপ সর্বত্র। পুরনো বাড়ির একটা ঘরের সামনে এসে অয়ন দাঁড়ায়, ওকে দরজায় দাঁড় করিয়ে ভেতরে ঢুকে লাইট জ্বালিয়ে ওকে ডাক দেয়, আয় দাদা। অয়নের ডাক। ঘরের ভেতরে পুরনো সব আসবাবপত্র, দেওয়ালে টাঙানো মায়ের ছবি, সব সব যেন আগের মতোই আছে। ওর বুকের কাছটায় একটা কষ্ট, যেটা গলার কাছে দলা পাকিয়ে আসে। আর কি সেই পুরনো দিনগুলো ফিরে পাওয়া যাবে যা ও স্বেচ্ছায় ছেড়ে গেছিল? খুব ইচ্ছে হচ্ছে ভাইটাকে একবার ছোটবেলার মতো জড়িয়ে আদর করতে, কিন্তু কোথাও যেন একটা দূরত্ব তৈরি হয়ে গেছে, সেটা ভেঙে ওর কাছে পৌঁছানো ওর পক্ষে সম্ভব নয়। অয়ন বলে, এই ঘরটা ফাঁকাই পড়ে থাকে, কেউ বাড়িতে এলে এখানে থাকে।
ওই আলমারির মধ্যে সব সময় পরার কিছু পোশাক আছে। তোর তো কিছু আনা হয়নি, আজ ওখান থেকে নিয়েই চালিয়ে নে, কাল সকালে কিছু পোশাক নিয়ে আসবো। আর তোর নিজের ওষুধপত্র খাওয়া আর যে সব কাজ থাকে নিজে যদি করতে না পারিস, চিন্তা করিস না, কাল একজন আয়ার ব্যবস্থাও করা যাবে। অজয় মাথা নেড়ে বলে, আমাকে নিয়ে এত ব্যস্ত হোস না, আমার খারাপ লাগবে। এর ভেতর যে পোশাক আছে তাই দিয়েই হয়ে যাবে, আর আমার নিজের ওষুধপত্র নিজেই খেতে পারি এখনো, অকারণে পয়সা নষ্ট করতে হবে না। তারপর একটু থেমে বলে, তুই যা, সারাটা দিন আমার জন্য নষ্ট হলো, অফিসের কাজ কর গিয়ে, আমি দেখে নিচ্ছি। অজয় আসলে চাইছিল কিছুটা সময় নিজের মতো থাকতে, নিজের বাড়িতে নিজের সাথে হওয়া আতিথেয়তা ওর পক্ষে আর নেওয়া সম্ভব হচ্ছিল না। রাত 9টা নাগাদ রাতের খাবার তৈরি করে দোয়েল অজয়ের ঘরে পৌঁছে দেওয়ার জন্য অয়নকে বলতে গেলে দেখে অয়ন আর দীপেন অফিসের কোনো ব্যাপার নিয়ে জরুরি আলোচনায় ব্যস্ত। ওকে দেখি অয়ন বলে, প্লিজ তুমি গিয়ে দিয়ে এসো, এখন ওঠা সম্ভব নয়। দোয়েলও ভাবে এখানে যখন থাকবেই কত আর এড়িয়ে চলতে পারবে, তার চেয়ে বরং ভালো প্রথম দিন থেকে জড়তা কাটিয়ে নেওয়া। এই ভেবে অজয়ের খাবার নিয়ে ওর ঘরের সামনে গিয়ে দাঁড়িয়ে দরজায় টোকা দেয়। নিজের মনকেই বলে, দরজার ওপারে যেই মানুষটা আছে আজ আর তার প্রতি কোনো অনুভূতি বেঁচে নেই, তাই কোনো রকম অস্বস্তি বা জড়তা থাকারও কোনো কারণ নেই। এসব ভাবতে ভাবতে দ্বিতীয়বার টোকা দিতে অজয় দরজা খুলে কিছুটা অবাক হয়ে জিজ্ঞেস করে, তুমি? দোয়েল হাতের খাবারটা দেখিয়ে বলে, এটা দিতে এলাম, আর অবাক হওয়ার কিছু নেই, আমি যখন গৃহকর্ত্রী এটা আমার ডিউটির মধ্যে পড়ে। অজয় মাথা নেড়ে বলে, না না, আমি বলতে চাইছি তুমি কেন কষ্ট করে দিতে এলে, কাজের লোক ওদের কাউকে দিয়ে পাঠিয়ে দিলেই পারতে। দোয়েল মনে মনে হাসে, নিজের জায়গা বুঝে নিতে চাইছো অজয় ভট্টাচার্য? তুমি কি ভেবেছ আমি তোমার খাবার নিজে দিতে এসেছি মানে তোমার এখনো আমার মনে জায়গা আছে? মুখে বলে, হ্যাঁ দিনের বেলা হলে ওটা করাই যেত, কিন্তু আমি ওদের দিনের বেলাতেই ছুটি দিয়ে দিই, রাতের বেলা শুধু আমরা তিনজন, বাইরে কাউকে রাখি না, নিজেরা নিজেদের মতো কাটাই। অজয় বলে, তাহলে তো আমি আসায় সমস্যা হয়ে গেল। দোয়েল হেসে বলে ওঠে, না না, কোনো অসুবিধা নেই, আমরা তিনজন আর আপনি, একটা মানুষ বেশি হলে আর কি হবে। অজয় ভাবে, আমাকে তোমাদের একজন না ভাবলেও একজন মানুষ ভেবেছ, এই অনেক। হঠাৎই অজয় জিজ্ঞেস করে বসে, কেমন আছো দোয়েল? দোয়েল হেসে বলে, খুব ভালো, বলেই একটা শ্বাস টেনে বলে, আগের থেকে অনেক সম্মানজনকভাবে ভালো আছি। দোয়েল মনে মনে ঠিক করে রেখেছিল অজয়কে কোনো ব্যক্তিগত প্রশ্ন করবে না, তবু মুখ ফসকে বলে ফেলে, রুমেলা নাকি যেন নাম ছিল ভদ্রমহিলার, তিনি কোথায়? আপনার এই রোগ শুনে চলে গেছেন? অজয় মাথা নেড়ে বলে, না, এবারেও আমিই দায়ী, আমি ওর সাথেও বিশ্বাসঘাতকতা করি। দোয়েল বলে ওঠে, বাহ সুন্দর, তারপর একটু তাড়া আছে এইভাবে বলে, আচ্ছা আপনি ধীরে ধীরে যেটুকু পারেন খেয়ে নিন, হাসপাতালের থেকে বলে দিয়েছিল আপনার গিলতে অসুবিধা হয়, তাই নরম খাবার দিতে। এই বলে ঘর থেকে বেরিয়ে যেতে গেলে অজয় ওকে বলে, তোমার কিন্তু অয়নকে এভাবে আটকে রাখা উচিত হয়নি দোয়েল, ও তোমাদের জন্য বিয়ে থা না করে এভাবেই কাটিয়ে দিল। দোয়েল দরজা থেকে মুখ ঘুরিয়ে সোজাসুজি অজয়ের চোখের দিকে তাকিয়ে বলে, আপনার মনে হয় আমি কাউকে আটকে রাখতে পারি? অজয়কে আর কিছু বলার সুযোগ না দিয়ে ঘরে দরজা বাইরে থেকে ভেজিয়ে চলে যায়। দোয়েলের যতই খারাপ লাগুক কথাটা অয়নকে কিছুতেই বলতে পারবে না। ও ঠিক অজয় ভট্টাচার্যকে দু কথা শুনিয়ে দেবে, সে যতই অসুস্থ হোক, না হলে নিজের দিদিকে কেউ চড় মারতে পারে। সেদিন কি অপরাধে বোধেই না ভুগছিল দোয়েল। ব্যাগপত্র গুছিয়ে দীপেনকে নিয়ে বেরিয়ে যেতে গেলে, তোমার লোকের কথা এত যায় আসে দোয়েল, আমাকে আগে বলনি কেন? আমি তবে রেজিস্ট্রি ম্যারেজ কবে করে নিতাম, এখনো সময় আছে, দীপেনও এমন কিছু বড় হয়নি, যদি চাও তবে বলো, আমার কোনো অসুবিধা নেই। দোয়েল ওর দিকে তাকিয়ে বলে, তুমি যদি একটা বিয়ে করে নাও তাহলে তো লোকে আর কোনো কথা বলতে পারবে না, সবাই মিলে দিব্যি এখানে থাকা যাবে, আমাকেও রোজ রোজ অপমানিত হতে হয় না। অয়ন হেসে বলে, তখন বাইরের লোক হয়তো শোনাবে না, যাকে নিয়ে আসতে বলছো সেই তখন সকাল সন্ধ্যায় এসব বলে জীবন দুর্বিষহ করে দেবে, তুমি সেটা চাইলেও আমি চাই না। তারপর একটু থেমে দোয়েলের দিকে তাকিয়ে বলে, না চাওয়ার আরও একটা কারণ আছে, আর সেটাই প্রধান, আমি তোমাকে ভালোবাসি দোয়েল, তাই আর কাউকে অ্যাকসেপ্ট করা আমার এ জীবনে আর হবে না, আর এ নিয়ে দ্বিতীয় দিন কিছু বলবে না। ওদের এই সম্পর্ক নিয়ে অনেকেই হয়তো ভাববে আগুন আর ঘি পাশাপাশি থাকলে এমন ঘটনা ঘটবেই, কিন্তু অয়নের মতো পুরুষ শুধুমাত্র পাশে থেকে ভালোবেসে একজন নারীকে পরিপূর্ণ করে তুলতে পারে। আজ এতগুলো বছর পাশাপাশি আছে ওরা, কত রাত পাশে বসে কাটিয়ে দিয়েছে, কিন্তু একজন নারী পুরুষের সম্পর্ক বলতে যা বোঝায় সেভাবে ওরা কাছে এসেছে কোথায়? হয়তো দোয়েল কোনো ব্যাপারে খুব ভাবনায় রয়েছে, অয়নের মাথায় হাত বুলিয়ে বলেছে, ডোন্ট ওয়ারি, আমি আছি তো। বা
ওর জন্মদিন বা কোনো অনুষ্ঠানে শুভেচ্ছা জানিয়েছে গালে কপালের ঠোঁট ছুঁয়ে। অজয়ের ঘর থেকে বেরিয়ে রান্নাঘরে ওদের রাতের খাবার গোছাতে পুরনো কথাগুলো ভাবছিল। হঠাৎ দোয়েলের মনে হলো অজয় ভট্টাচার্য আটকে রাখা ঠিক হয়নি বলতে কি মিন করলো। এটা ভাবতে গিয়ে ওর ভুরু জোড়া কুঁচকে যায়। পেছন থেকে ওর কাঁধে হাত রেখে অয়ন বলে ওঠে, কি হলো? ও কি কোনো অফেন্সিভ কথা বলেছে? অজয় দোয়েলের চলে যাওয়া পথের দিকে তাকিয়ে বলে ওঠে, হয়তো আমার শব্দচয়ন ঠিক হয়নি। আটকে রেখে নয়, বেঁধে রেখে কথাটাই এখানে ঠিক হবে হয়তো। অয়ন যে বাঁধনে বাধা পড়েছে এটা ওর চোখ বলে দেয়। সেটা তুমি বেঁধেছো নাকি ও নিজেই পড়েছে সেটা আমি বুঝতে পারিনি, কিন্তু বাধা যে পড়েছে সেটা আমার মতো শরীর সর্বস্ব লোকের চোখেও ধরা পড়ে। যদিও এসব কথা বা ভাবনার কোনো অধিকার নেই, যদিও ওর কথাগুলো স্বভক্তি মতোই, কারণ দোয়েল অনেক আগেই চলে গেছে ওখান থেকে। ধীরে ধীরে বিছানা থেকে নেমে খাবার খেতে ওর ঘরে রাখা টেবিলের কাছে যায়। ওর খাবার মতোই সব ঢাকা দেওয়া আছে। আজ কতদিন পর দোয়েলের হাতে রান্না খাবেও। দোয়েল বরাবর খুব যত্ন করে রাঁধে আর খেতেও দেয় ভারী যত্ন সহকারে। এই যে অজয়ের প্রতিও রাগ বিদ্বেষ যাই থাক না কেন, ওর দায়িত্ব পালনে সেই ছাপ কেউ পাবে না। ওর গিলতে কষ্ট হলেও খুব ধীরে ধীরে খাবারটা খেয়ে নেয়, তারপর যেটুকু যা ওষুধ ছিল খেয়ে নেয়। এরপর বিছানায় গিয়ে শুয়ে ভাবে কতদিন পর বাড়ির বিছানায় শুয়েছে আজ। যদিও ঘরটায় মার অতসী শুতো, আর পাশের ঘরে ও আর অয়ন। রাতে শুয়ে অয়ন সারাদিন যা যা করত সব গল্প শুনে অজয়কে ঘুমাতে দিত। আবার অজয়ের যখন পরীক্ষা থাকতো তখন বলতো, এখন তুই পড়ে নে, আজ আর কিছু বলবো না। অয়ন সব সময় খুব অবস্থা বুঝে চলে। ধৈর্য শক্তিও খুব। বাবাকে কোনোদিন কোনো খারাপ কথাও বলেনি। খারাপ তো নিশ্চয়ই লাগতো, অথচ অজয় একসময় বাবাকে কত কি বলেছে। শেষমেশ নিজেই বাবার মতো হয়ে গেছে, এটাই বোধহয় ডেস্টিনি। না না, ভাবনার মাঝে কেমন একটা ছেঁড়া ছেঁড়া ঘুম হয়। মনে মনে ঠিক করে কাল একবার অয়নকে বলবে অতসীকে আসতে। ওদের সাথেও কতদিন দেখা হয় না। অবশ্য ওর এই রোগের কথা শুনলে স্বামীর কাছে বলতে হয়তো দ্বিধা করবে। ওর যা রোগ হয়েছে তাতে হয়তো মরবে না সহজে, কিন্তু রোগ প্রতিরোধ ক্ষমতা এতটাই কমে গেছে তাতে আর কিছু জুটলে ওর বাঁচা মুশকিল হবে। অবশ্য বাঁচা মরা নিয়েও আর ভাবে না। সকালে চোখ খুলে দেওয়াল ঘড়িটার দিকে তাকিয়ে দেখে প্রায় 10টা বাজতে চলেছে। অসুস্থ মানুষ ভেবে হয়তো কেউ ডাকেনি ওকে, আর উঠেই বা ওর কাজ কি? এসব ভাবতে ভাবতে বাথরুমে গিয়ে ফ্রেশ হয়ে বসার ঘরের দিকে পা বাড়ায়। ওকে দেখে অয়ন বলে, কাল রাতে ঘুম হয়েছিল? আজ শরীর ঠিক আছে? অজয় হেসে বলে, হ্যাঁ রে, ঠিক আছে, ঘুম হয়েছে অল্প। এর মধ্যে দোয়েল ওদের খাবার টেবিলে ডাক দেয়। বোঝাই যাচ্ছে দোয়েল বেশ ব্যস্ত এখন। ওরা অফিসে বেরোবে, কাজের লোকেদের সাথে রান্নাঘরে সেনি তদারকিতে ব্যস্ত। অজয় ইতস্তত করে বলে, আমি একটু জল খেতাম। অয়ন তাড়াতাড়ি একটা কাচের গ্লাস ভরে জল ওর দিকে এগিয়ে দেয়। অজয় ওটা ধরতে গেলে হাত থেকে পড়ে ভেঙে যায়। অজয় ভাঙা টুকরোগুলো তুলতে গেলে অয়ন বলে, রাখ, যমুনাদি কিংবা কাজের দিদি তুলে নেবে। অজয় ওর কথায় অন্যমনস্ক হয়ে গেলে ওর হাতটা বেশ খানিকটা কেটে গিয়ে রক্ত বেরিয়ে আসে। অয়ন হাত বাড়িয়ে অজয়ের হাতটা চেপে ধরতে গেলে দীপের বলে ওঠে, কাকুমণি, তোমার হাতটা পরশু ব্লেডে কেটে গেছিল, এখনো শুকোয়নি, তুমি ধরো না। দীপেনের কথা শুনতে পেয়ে রান্নাঘর থেকে দোয়েলও দৌড়ে এসে বলে ওঠে, তুমি ধরোনি তো? ওরা মা ছেলে অয়নকে নিয়ে ব্যস্ত হয়ে পড়ে। অয়ন ওদের মৃদু বকা দেয়, আমার কিছু হয়নি, ফার্স্ট এডের বক্সটা ওকে এনে দাও। এতক্ষণে দোয়েলের নজর যায়, ও গিয়ে বক্সটা এনে অজয়ের দিকে বাড়িয়ে দেয়। অজয় ভেতরে বাইরে একসাথে রক্তাক্ত হতে থাকে। পায়ে পায়ে বক্সটা নিয়ে নিজের ঘরের দিকে এগিয়ে যায়। চোখটা কেমন জ্বালা জ্বালা করে ওঠে। হাতের চেটো দিয়ে চোখের কোলটা মুছে নিয়ে ঘরে গিয়ে দরজা ভেজিয়ে বসে। হাতের রক্ত মুছে ওষুধ লাগাতে লাগাতে মনে হয় স্বেচ্ছাসেবী সংস্থার অশোকদা, কুণালদা ওরাও বলল। এছাড়া হাসপাতালের ওরাও মনে করছিল ওখানে থেকে সেভাবে কিছু হওয়ার নেই, তাই বাড়ি ফিরে বিশ্রাম নিলে সবার মাঝে থাকলে ও ভালো থাকবে। আর একটা হাসপাতালের সিট শুধু শুধু আটকে থাকে না, তাই হাসপাতালে ভর্তির সময় ওর ব্যাগ থেকে বাড়ির যে ফোন নম্বরটা পায় ফোন করে দিয়েছিল। বাড়িতে ফেরার কথায় ও একটা শিকড়ের টান অনুভব করে। মনে মনে ভাবতে থাকে আবার সবার মাঝে ফিরবে। ও শিকড়ের টান অনুভব করলেও মাটি ওকে বুঝিয়ে দিয়েছে কবেই তার বাঁধন আলগা হয়ে গেছে। অবশ্য এটাই খুব স্বাভাবিক। এর জন্য ও কারোর ওপর অভিমান বা অভিযোগ কিছুই করতে পারে না। এটা যে ওর কৃত কর্মের ফল।
এর থেকে হাসপাতাল থেকে বড়জোর রাস্তায় বের করে দিত, একদিন বেওয়ারিশ লাশ হয়ে পড়ে থাকতো, এর থেকে বেশি কষ্ট হতো কি? হ্যাঁ, একদিনও কারোর কথা না ভেবে কষ্ট এদেরও দিয়েছিল, কিন্তু মানুষ নিজে যখন কাউকে কষ্ট দেয় তখন কি উল্টো দিকের মানুষটার কথা ভাবে? যখন বুমেরাং হয়ে ফিরে আসে তখন তার মর্ম বোঝে, আজ যেমন ও নিজে বুঝছে। দরজায় নক করে অয়ন একজন মাঝবয়সী মানুষকে নিয়ে ঢুকে বলে, দাদা, এ বিমল দা। আজ থেকে তোর যা দরকার একেই বলবি, আমরা সারাদিন বাড়ি থাকি না, তোর কখন কি প্রয়োজন লাগে। বিমলদা ভালো গল্পও করে, দিব্যি সারাদিন ওর সাথে গল্প করে তোর সময় কেটে যাবে। এছাড়া এ ঘরে তো টিভি আছেই, তাও দেখতে পারিস সময় করে। রাতে আমি দীপেন ফিরলে বিমলদার ছুটি। তারপর বিমলের দিকে তাকিয়ে বলে, আরে ওর খাবারটা হাতে নিয়ে দাঁড়িয়ে রইলে কেন, ওকে দাও, ও খেয়ে নিক। বিমলদা মাথা নেড়ে সায় দেয়। অয়ন যাওয়ার সময় আর একবার ওর দিকে তাকিয়ে, আসি রে, অফিসে দেরি হয়ে যাচ্ছে, এই বলে হাত নেড়ে বেরিয়ে যায়। তারপর বিমলদার সাথে গল্প করতে করতে সারাটা দিন কেটে যায়। এর মধ্যে দোয়েল একবার এসে ওকে এক গ্লাস ফ্রুট জুস দিয়ে যায়। বিমলদাকে ডেকে দুপুরের খাবার পাঠিয়ে দেয়। বিমলদার মতো লোক পাশে থাকলে টিভি দেখতে লাগে না, বক বক করেই যায়। আর ওর কথা শুনে অজয় বুঝতে পারে মালিক আর মালকিনের প্রতি খুবই ভালোবাসা আছে। ওদের প্রশংসায় পঞ্চমুখ। দোয়েল ম্যাডামের সব দিকে লক্ষ্য। ওরা কাজ করে বলে কখনো অযত্ন করে না। অয়ন দাদাবাবু আর ম্যাডাম যখন বাইরে বেড়াতে যান, দীপেন বাবুকে বারবার ফোন করে ওদের দিকে খেয়াল রাখতে বলেন। আবার বেরিয়ে আসার সময় সবার জন্য গিফট নিয়ে আসেন। মাঝে মাঝে অজয়ও দু একটা কথা জিজ্ঞেস করে, কিছু তো বলা উচিত, না হলে একটা লোক একা একাই বা কত কথা বলতে পারে। অজয় বলে, তুমি এখানে কি কি কাজ করো? আরও তো দুজন মহিলাকে দেখলাম কাজ করতে। বিমল একগাল হেসে বলে, আমার তেমন কোনো কাজ নেই, সকালে বাজারটা করি, বাগানে একটু জল টল দিই, আর দাদাবাবুদের অফিসের খাবারটা পৌঁছে দিই। তারপর ছুটি, পরদিন সকালে আবার আসি। তবে এখন থেকে খাবার পৌঁছতে হবে না, দাদাবাবু বলেছেন সারাদিন আপনার কাছে কাছে থাকতে, খেয়াল রাখতে। অজয়ের হঠাৎ মনে হয়, তাহলে কি অয়ন এই বিমল দাকে দোয়েলের সিকিউরিটির কথা ভেবে রেখে গেছে? না হলে একটা মানুষকে ওর ওপর সারাদিন ধরে নজরদারি করতে বলার তো কোনো কারণ নেই। হতেই পারে আজ অজয় তো আস্ত একটা উপদ্রব ছাড়া আর কিছু নয়। এভাবে সারাটা দিন কেটে যায়। সন্ধ্যার পর অয়ন এসে ওর সাথে টুকটাক কথা বলে বিমলদাকে বাড়ি চলে যেতে বলে। অজয়ের বারবার মনে হতে থাকে, এভাবে ব্রাত্যজন হয়ে এখানে থাকাটা কি খুব জরুরি? কত শত মানুষ আছে, তাদেরও কেউ কোথাও নেই। ও বাকি জীবন তাদের মতোই কাটিয়ে দেবে, এই তো ভালো হলো। শেষবারের মতো দোয়েল অয়নের সাথে দেখা হয়ে গেল। দেখা হলো ওর আত্মজোর সাথে। সে 5 বছরের ছেলে এখন প্রাপ্তবয়স্ক, কর্মজীবনে প্রবেশ করেছে সে। রাতের খাবার খেয়ে অজয় একটা কাগজ আর পেন খুঁজে নিয়ে অয়নের নামে একটা ছোট্ট চিরকুট লিখে রাখে, অয়ন, তোর কাছে চিরকৃতজ্ঞ। আমি চলে যাওয়ার পর আমার স্ত্রী সন্তানকে যথাযোগ্য সম্মান ও ভালোবাসা দিয়ে রক্ষা করেছিস। ওদের যে কোনো রকম কোনো অভাব রাখিসনি, তা ওদের দেখেই বুঝেছি। আর তোদের ভালো থাকা দেখে আমি খুব খুশি। এটাই আমার বাকি জীবনের সঞ্চয়। এভাবেই ভালোবেসে পাশে থাকিস আজীবন। আমার ভালোবাসার শুভেচ্ছা রইল তোদের সবার জন্য। তেমন কিছুই গোছানোর ছিল না। খুব ভোর ভোর নিজের পোশাকটা পরে ওষুধপত্র নিয়ে বেরিয়ে পড়ল অজয় ভট্টাচার্য। গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর হ্যাঁ, লেখিকা দিদির ফেসবুকে একটি পেজ আছে আমার লেখনী বলে, আপনারা সেই পেজটিকে ফলো করতে পারেন সুন্দর সুন্দর গল্প পড়ার জন্য। ধন্যবাদ।